এখন তো এআই এর যুগ, গুগল ডাক্তারের মাধ্যমে সবকিছু যদি নিজেই করা যেত তাহলে তো এই প্রফেশনটাই উঠে যেত। এই একটা ভয় খুব দেখা যায় যে লেজারের রশ্মি থেকে আমার ক্যান্সার হয়ে যেতে পারে। লাইফস্টাইল মডিফিকেশন, বেশি জল খাওয়া, প্রবলেমগুলো যদি আমার কমে যায় তাহলে আমি কেন অপারেশন করব? প্রপার ডাক্তারের কাছে যান, তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্যই তো সম্পদ। নমস্কার, এশিয়ান হেলথ একাডেমি নিবেদিত ইয়োর ডক্টর আনসার্সের এই পর্বে আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে আগে একবার এসেছিলেন ডক্টর আনওয়ার আলী মল্লিক এবং আপনারা অনেক প্রশ্ন পাঠিয়েছিলেন আমাদেরকে। উনি আমাদের প্রক্টোলজির বিশেষজ্ঞ এবং আজকে আমরা আবার পেয়ে গেছি ওনাকে আমাদের সাথে, এবং আপনাদের পাঠানো প্রচুর প্রশ্নের উত্তর আপনারা আজকে আবার পেয়ে যাবেন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমাদের এপিসোডে আজকে আপনাকে আবার স্বাগত। অনেকগুলো প্রশ্ন আছে। অবশ্যই। প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব, এই যে লেজার থেরাপি, এটা কি সত্যি একটা বড় অপারেশন নাকি সুই ফোটানোর মতন একটা মিনিমাল প্রসিডিওর? এটাকে কি সত্যি ভয় পাওয়ার দরকার আছে? হ্যাঁ, বেশ মজার প্রশ্ন। লেজার থেরাপি এটা বড় অপারেশন কিনা, কিন্তু প্রথমেই জানতে হবে যে বড় অপারেশন কাকে বলছি, ছোট অপারেশন কাকে বলছি। দেখুন, দুটো পার্সপেক্টিভ, একটা ডাক্তারবাবুর দিক থেকে, একটা রুগীর দিক থেকে। রুগীর কাছে সব অপারেশনই হয়তো বড় অপারেশন, কারণ সেই রুগী স্বভাবতই চাইবে যে জীবনে যেন আর না অপারেশন হোক, এবং এই অপারেশনের পরে সে যেন সুস্থ হয়ে যায়। কিন্তু ডাক্তারের কাছে সেটা বড় হতে পারে, ছোট হতে পারে। আমাদের সায়েন্সে বড় মানে হচ্ছে যে প্রসিডিওরটা করতে ০.৫ ঘন্টার বেশি সময় লাগে, আর ছোট প্রসিডিওর মানে ০.৫ ঘন্টার থেকে কম সময়ে হয়ে যায়। এবার লেজার সার্জারি, এই প্রসিডিওর কি সবসময় ০.৫ ঘন্টার বেশি লাগে না কম লাগে? দেখুন, এই জিনিসটা নির্ভর করে হচ্ছে রুগীটার কোন স্টেজে রোগ রয়েছে, আমি কি কি প্রসিডিওর করব। অধিকাংশ ক্ষেত্রেই ০.৫ ঘন্টার থেকে বেশি সময় লাগে। তার মানে এই নয় যে ৪ ঘন্টা বা ৬ ঘন্টা লাগছে। ০.৫ ঘন্টার থেকে বেশি লাগছে পুরো প্রসেসটা করতে, কারণ প্রথমে অজ্ঞান করতে হয়, তারপরে পজিশন করতে হয়, তারপরে প্রপার অপারেশনটা। আর অন্যভাবে যদি দেখি, শুধুমাত্র অপারেশনটা, এই অজ্ঞান করার বিষয়টা বাদ দিলাম, রুগীকে পজিশন করার বিষয়টা বাদ দিলাম, শুধু অপারেশনটা, সেটা তো করতে সত্যিই কম সময় লাগে, ০.৫ ঘন্টার থেকেও কমে হয়ে যায় অনেক সময়ই। ছোট হলেও এই একটা ভয় খুব দেখা যায় যে লেজারের রশ্মি থেকে আমার ক্যান্সার হয়ে যেতে পারে। এই ভয়টির সায়েন্টিফিক ভিত্তি কি? অবশ্যই আছে, ভিত্তি আছে। যে লেজারে মানুষের ক্ষতি হয়, সেই লেজার একটা সেগমেন্ট অফ লাইট। আমরা যে সেগমেন্ট অফ লাইটটাকে ইউজ করি সেটা হচ্ছে সাধারণত ৯৮০ ন্যানোমিটার অথবা ১৪৭০ ন্যানোমিটার। ১৪70 ন্যানোমিটারে আমার যে সাইড ইফেক্টগুলো, বা চোখে ক্যাটারাক্ট হচ্ছে বা অন্য কোনো ক্ষতি, ক্যান্সার হওয়ার জিনিসগুলি, সেগুলি হয় না। এটা মেডিকেলি সেফ, সেজন্য এখানে সেই ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই নেই। ক্যান্সারটা একটা এমনিই খুব বড় ভয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আরেকটা মিসকনসেপশন বলবো কিনা জানি না, আরেকটা প্রশ্ন আছে যে পাইলসের অপারেশন করলে রেকারেন্স বা পুনরায় ডিজিজটা ফেরত আসার একটা ভয় থেকে যাচ্ছে। তো লেজার থেরাপির ক্ষেত্রে এইটা আপনি কি বলবেন? লেজার সার্জারিতে রিকারেন্স, এই ব্যাপারটা হলো, রিকারেন্স আগে যেরকম হতো, আগে যখন বড় করে অপারেশন করা হতো, অনেক কমপ্লিকেশনস হতো, জটিলতা হতো, এখন এই লেজার সার্জারি করার পরে সেই জটিলতাগুলো যেমন হয় না, রিকারেন্সের ব্যাপারটাও অনেক কমে গেছে। যদিও আমাদের কাছে লং টার্ম ডেটা, মানে ১০ বছরের উপরে একটা পেশেন্টকে ফলো করা হচ্ছে, এই রকম ডেটা এখনও পর্যন্ত নেই। মেটা অ্যানালিসিস এসেছে, মানে অনেকগুলো জায়গায় বিভিন্ন সেন্টারে কীভাবে অপারেশন করছেন, বিভিন্ন ডাক্তারবাবুরা অপারেশন করছেন, সমস্ত জিনিসগুলি নিয়ে ডেটাগুলো কালেক্ট করে অ্যানালিসিস করে জানা গেছে যে এতে রিকারেন্সের সম্ভাবনা কিন্তু পূর্বের তুলনায় অনেক কম। মানে রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আগে যতখানি রিকারেন্স হতো 40%, সেই জিনিসটা কমে গিয়ে এখন 5% হয়ে গেছে। তাহলে আমি বলবো রিকারেন্স হয় না। তাহলে রেকারেন্সের সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন, যে পুনরায় রক্তপাত, এইটা কি লেজার থেরাপি সেইভাবে ডিল করতে পেরেছে? পুনরায় রক্তপাত হওয়া মানেই তো রুগী বলবে রিকারেন্স, আমি বলবো না। কারণ অল্প বিস্তর রক্তপাতের তো অনেক কারণ আছে, সেই কারণ মধ্যে পাইলস, ফিশার, এই দুটো মূল বিনাইন কারণ। আর ক্যান্সার চিকিৎসা করালে কোনোটাই হবে না, কিন্তু যদি আবার ওই পেশেন্টের ওয়ার্ম ইনফেস্টেশন হয়, আবার কোনো কারণে ইনফেকশন হয়, জায়গাটা আনহাইজিনিক থাকে, তাহলে তো ছিটেফোঁটা রক্ত ২-১ দিন পড়তে পারে।
তার মানে কিন্তু রোগ ফিরে আসা নয়, ওর পুনরায় তো হুকম ইনফেস্টেশন বা ক্রিমি অ্যামিবা ইনফেকশন বা ডিসেন্ট্রি, মেডিকেল অনেক কন্ডিশন আছে যেগুলো আবার হতে পারে। ইনফেকশন বেসিক্যালি ইনফেকশন রিলেটেড যে জিনিসগুলি, জিয়ারডিয়া দিয়ে যদি কেউ ইনফেস্টেড হয়, কারো এন্টাই বা হিস্টোলাইটিকা বা যে কুচক্রিমি সেই কৃমি হয়েছে, তাহলে পুনরায় তার রক্তপাত হতে পারে। তো আমাকে আবার দেখতে হবে যে কারণটা কি। অধিকাংশ ক্ষেত্রেই অপারেশনের পরে অপারেশনজনিত কারণে আর রক্তপাত হয় না। আপনি আমাদের আগের পডকাস্টেই বলেছিলেন যে গর্ভাবস্থায় এই পাইলসের সমস্যা অনেক সময় বেড়ে যেতে পারে। এটা কি স্থায়ী হতে পারে? এবং এটা নিয়ে আমার একটি রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে এই যে লেজার নিয়ে ভয়, লেজার থেরাপি নিয়ে ভয়, প্রেগনেন্সির সময় আমরা যেহেতু এটা অ্যাভয়েড করি, তাহলে এই সিচুয়েশনে আপনি কি বলবেন যে সলিউশনটা কি? আমাদের সাধারণ একটা ডিকটাম রয়েছে যে কোনো সার্জারির ক্ষেত্রে, প্রেগনেন্সি একটা জীবন নয়, প্রেগনেন্সি দুটো জীবন। সুতরাং আরেকটা জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সে কিন্তু সাইলেন্ট, তবুও তার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার জন্য অধিকাংশ অপারেটিভ প্রসিডিওরই আমরা প্রেগনেন্সিতে অ্যাভয়েড করি, যদি না সেটা ডায়ার এমার্জেন্সি হয়। ডায়ার এমার্জেন্সি মানে বুঝতেই পাচ্ছেন যে অপারেশন না করলে রুগীর প্রাণ নিয়ে সংশয় হতে পারে, সেজন্যে আমরা করি না অধিকাংশ রোগের ক্ষেত্রেই। তো পাইলসও তার ব্যতিক্রম নয়, বা ফিশার যদি থেকে থাকে সেটাও তার ব্যতিক্রম নয়। কারণ প্রেগনেন্সির সময়ে তার বাচ্চা যে গর্ভে রয়েছে তাকে যেমন বাঁচানো প্রয়োজন, রুগীকেও দেখতে হবে। রুগীর অসুবিধা হচ্ছে, রক্তপাত হচ্ছে, তাহলে সেটা চিকিৎসা করার জন্য আমার কাছে তো অপারেশন বা লেজার হোক বা যাই হোক, তাছাড়াও তো কিছু অন্য আর্মসও রয়েছে যেটা কনজারভেটিভ। লাইফস্টাইল মডিফিকেশন, বেশি জল খাওয়া, একটু ফাইবারটাকে যদি তার ডায়েটে বাড়িয়ে দিই, তাহলে জিনিসগুলি যদি আমার প্রবলেমগুলো যদি আমার কমে যায়, তাহলে আমি কেন অপারেশন করব? সুতরাং আমার রেকমেন্ডেশন হবে গর্ভাবস্থায় যে কোনো ধরনের অপারেশন আদার দ্যান বাচ্চা রিলেটেড এবং এমার্জেন্সি সিচুয়েশন সেটাকে অ্যাভয়েড করা। সেই জন্য লেজার দিয়ে কি এফেক্ট হচ্ছে কি না হচ্ছে সেই বিষয়ে আমাদের কাছে ডেটাও নেই। তো আপনি বলছেন যে খাদ্যাভ্যাস বা ডায়েট এইটা পরিবর্তন করা খুব ইম্পর্টেন্ট, খুব এবং এই ছাড়া কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা আপনি আগেও আমাদের বলেছিলেন। আরেকবার যদি আমাদের দর্শকদের জন্য বলেন। লাইফস্টাইল চেঞ্জ করার তিনটি মূল অস্ত্র, একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল, স্ট্রেস কমানো বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, আর 3 নম্বর হচ্ছে খাদ্যের মধ্যে, আপনার খাদ্যাভ্যাসের মধ্যে ফাইবার বাড়িয়ে দিন, ফাইবারের পরিমাণ বাড়িয়ে দিন। এই তিনটি জিনিসই, জল, ফাইবার বাড়িয়ে দেওয়া, ফিজিক্যাল এক্সারসাইজ, তো স্ট্রেস ফ্রি লাইফ। তো এই গেল, আপনি এমনি যে এই সাজেশনটা করছেন, যাদের ধরুন লেজার অপারেশন হয়েছে, পাইলসের থেকে তারা মুক্তি পেয়েছে, তাদের জন্য কতটা সিগনিফিকেন্ট বা কতটা রেলেভেন্ট এই লাইফস্টাইল মডিফিকেশনগুলো? কি চেঞ্জ আনতে হয় তাদের জীবনে? তাদের ক্ষেত্রেও এই লাইফস্টাইল, যেটা আমি বললাম, এই তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট। কারণ এই স্টাডি করে, মানে যত স্টাডি রয়েছে তাতে দেখাই গেছে যে এই তিনটি জিনিস যদি কমে যায়, তার চান্সেস অফ রিকারেন্স বেড়ে যাবে। কারণ যত বেশি জল না খাবে, যত তার স্ট্রেস বেশি হবে, যত অ্যাক্টিভিটিস কমে যাবে, আবার মলদ্বারের উপরে মল দিয়ে যে আঘাত এবং অন্যান্য যে ফিজিওলজিগুলো, প্যাথোফিজিওলজিগুলো পুনরায় আসলে পুনরায় রোগ আসার প্রবণতাও বেড়ে যাবে। সো রিকারেন্সও বাড়াবে। সেই জন্য এই লাইফস্টাইল মডিফিকেশন একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও যতটা ইম্পর্টেন্ট, অপারেশনের পরেও এটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আপনি অল্টারনেটিভস নিয়ে কথা বলছেন যে কিভাবে অন্যভাবেও নিজেদেরকে ঠিক রাখা যায়, অনেক সময় শোনা যায় যে আয়ুর্বেদ বা ইউনানি মেডিসিন এইগুলো দিয়ে আমরা পাইলসকে একটা স্থায়ী সমস্যা থেকে আমরা রিলিফ পাবো। এই কথাগুলি কতটা রেলেভেন্ট, বা লেজার প্রক্টলজি এখানে কতটা এই সমস্যাগুলো থেকে মুক্তি দিতে পারে? লেজার প্রক্টোলজি, ওই যে মিনিমাল ইনভ্যাসিভ প্রক্টোলজির কথা বললাম, হুম। মানে আগে যেরকম মিনিমাল ইনভ্যাসিভ প্রক্টোলজি, লেজার প্রক্টোলজি, এই বিভিন্ন টার্মে একই জিনিসকে বলা হচ্ছে। আগে যেরকম অনেকটা বেশি কাটা হতো, অনেক বেশি ব্যথা হতো, অনেক দিন অফিস যেতে পারতো না বা দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে পারতো না, সেই জিনিসগুলি মিনিমাল ইনভ্যাসিভ প্রক্টোলজিতে আমরা অ্যাড্রেস করছি। সমস্ত জিনিসগুলি ভালো হয়ে গেছে, মানে কম ব্যথা বা ব্যথাহীন বলা চলে, পেনলেস, তাড়াতাড়ি কাজে ফেরত যেতে পারে এবং রোগ পুনরায় হবার প্রবণতা বা রিকারেন্স অনেক কম। এবার আসছে আয়ুর্বেদিক, ইউনানি বা অল্টারনেটিভ মেডিসিন যে জিনিসগুলি, সেই জিনিসগুলি কিন্তু এই অপারেশন বাদ দিয়ে বাকি সবটাই করে, যেটা কিন্তু মূল পিলার লাইফস্টাইল মডিফিকেশন। অথবা অন্য কথায় সেই তিনটি গাইডলাইন আমি বলতে চাই: হাই ফাইবার ডায়েট, স্ট্রেস ফ্রি লাইফ অ্যান্ড বেশি পরিমাণে ওয়াটার।
জল খাওয়া, শরীরকে হাইড্রেট করে রাখা, এই তিনটি যে জিনিস যে কোনো সাবজেক্টেই যাক, যারা মেডিকেল সায়েন্সের সাথে যুক্ত রয়েছে এবং আয়ুর্বেদিক, ইউনানি, তারা তো এই তিনটির কেয়ার করছে, সুতরাং কিছুটা এফেক্ট তো পাবেনই। আমাদের সিস্টেমে এই যে পুরো বিষয়টা মানে হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে সার্জন, মিনিমাল ইনভেসিভ প্রক্টোলজিস্ট, তার যখন অপারেশন করার প্রয়োজন, একটা ডিজিজ চলছে, সেই ডিজিজটার অমুক জায়গাতে হিট করলে আমার রিকারেন্স কম, বেনিফিট বেশি, তার আগে এই লাইফস্টাইল মডিফিকেশনটা তো করতেই হবে। সেটা না করলে তো পুরো প্রসেসটার নিট রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। সুতরাং এই আয়ুর্বেদিক বা ইউনানি বা অল্টারনেটিভ মেডিসিন বা লাইফস্টাইল মডিফিকেশন বা বিভিন্ন যে যারা এখন দেখবেন মানে মোটিভেটার রয়েছে, পাবলিক স্পিক করে মোটিভেট করে, কারো মেন্টাল স্টেবিলিটি বাড়ায়, সেই জিনিসগুলোর পরোক্ষ প্রভাব কিন্তু রয়েছে। সুতরাং এটাও সমান গুরুত্বপূর্ণ বলেই মনে করি আমি। দেখুন ডাক্তারবাবু, গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, আপনি যখন অফকোর্স মানে একটা আয়ুর্বেদ, কিন্তু অনেক সময় হাতুড়ে একটা টেকনিক দিয়ে বাড়িতে চিকিৎসা, সেলফ মেডিকেশন, এটা কতটা ঝুঁকিপূর্ণ, এটা Yes. কতটা রিস্ক? এটা খুব খারাপ, কারণ সেলফ মেডিকেশন বা এখন তো এআই এর যুগ, এআই বা গুগল ডাক্তার, গুগল ডাক্তারের মাধ্যমে সব কিছু যদি নিজেই করা যেত, তাহলে তো এই প্রফেশনটাই উঠে যাবে। সেরকম তো হবে না, কারণ কিছু কিছু জায়গায় বিশেষজ্ঞের পরামর্শ দরকার। কারণ আপনার ক্ষেত্রে আপনি একা, কিন্তু ডাক্তারবাবু আরও আপনার মতো 100 বা তারও বেশি রুগীকে নিয়ে ডিল করছে, সুতরাং তাদের জ্ঞান বা তাদের অভিজ্ঞতা অনেক বেশি, সেখানে সেই জায়গায় গুরুত্ব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল হাতুড়ে। হাতুড়ের বিষয়টা দেখুন, তারা কিছু জিনিস ঠিক করবে, কিছু জিনিস ভুল করবে, কারণ তারা তো দেখে দেখে শিখেছে, তারা তো তার পেছনের সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা জানে না, সেজন্য তারা অনেক সময় ভুল করবে, তার জন্য কমপ্লিকেশন বা জটিলতা অনেক বেড়ে যায়। যেমন একটা উদাহরণ আমার এক্ষুনি মনে পড়ছে, অনেক কাল আগে, এখন তো 2026 সাল, অনেক কাল আগে বাচ্চা বন্ধ হওয়ার বা ইল্লিগাল অ্যাবর্শন যে জিনিসটা, তাতে যত মানুষের ক্ষতি হয়েছে এখন কি শোনা যায়? কারণ এখন মানুষ সচেতন, এখন যায় না সেই জায়গায়, এখন যে কোনো জায়গায় ডাক্তারের কাছে পরামর্শ দেয় এবং তার ফলে তার আউটকাম কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং আমাদের সামাজিকভাবে যদি করতে হয়, সামাজিকভাবে একটা মেসেজ বলবো, হাতুড়ের কাছে যাবেন না, একটু যারা জানে একটু খোঁজ নিন, প্রপার ডাক্তারের কাছে যান, তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্যই তো সম্পদ। নিশ্চয়ই। এবং আপনি কি একটু বলবেন যে এখন তো আর হাতুড়ে ডাক্তারের থেকেও এআই হাতুড়ে ডাক্তার এসছে, তো এআই এর ইউজটা, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করে, চ্যাট জিপিটি ব্যবহার করে, কি, এই যে আমরা নিজেদের মেডিকেট করছি, কি করা উচিত? হয়তো নিজের সিমটম বোঝার জন্য কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, এইখানে আপনি লাইনটাকে কোথায় টানতে বলবেন? এখানে লাইনটা আমি টানতে বলবো এরকম, যে এআইতে আপনি সিমটম দিয়ে আপনার কি কি রোগ হতে পারে সেই বিষয়গুলি নিয়ে আপনি জানার জন্য অন্তত ডাক্তারবাবুর কাছে যান। কারণ এআই ইন্টারনেটে যত তথ্য আছে সেখান থেকে বলবে, কিন্তু আমার বা কোনো ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্স তো বলতে পারবে না, নিশ্চয়ই। কারণ সেটা তার ব্যক্তিগত। সেই এক্সপিরিয়েন্সটা শোনার জন্য আপনি ডাক্তারের মতামত নিন। অবশ্যই আপনি একজন ডাক্তারের মতামত না নিয়ে 2 জন নিতে পারেন, 3 জন নিতে পারেন, দেন টেক ইউর ডিসিশন, সেটা মনে হয় বেশি ভালো। সুতরাং এআইকে পুরোপুরি ফেলে দিতেও বলছি না, কিন্তু এআইটাকে নিন ইনিশিয়াল পার্টে, পরবর্তীকালে আপনি যখন কোনো একটা কিছু করতে যাচ্ছেন, যে এই ওষুধটা নেব বা এই অপারেশনটা করাবো, সেটা আপনি বিশেষজ্ঞর মতামত নিন, তারপরেই আপনি সিদ্ধান্ত নিন, সেটা মনে হয় বেশি ভালো হবে। নিশ্চয়ই। এবং আপনি আগের পডকাস্টে আমাদেরকে সতর্কতা, ভিজিলেন্স এই ব্যাপারে বলেছিলেন। তো ধরুন হঠাৎ করে আমার ওজন কমে যাচ্ছে বা মল ত্যাগের সময়ের একটা পার্থক্য চলে আসছে, অভ্যেস পাল্টে যাচ্ছে, এইখানে কোন লক্ষণগুলোকে আমি রেড ফ্ল্যাগ বলে ধরবো? খুবই ভালো প্রশ্ন, কারণ রেড ফ্ল্যাগ সাইনগুলো জানা প্রয়োজন। যে সময়ে মনে হবে যে এবার আর নয়, এবার আমাকে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, আমি এই রেড ফ্ল্যাগ সাইনগুলোকে সামারাইজ করে বলছি। একটা হচ্ছে আনএক্সপ্লেইনড ওয়েট লস, মানে আপনি ওয়েট লস করতে চাননি, আপনার খাওয়া দাওয়া ঠিক আছে, আপনার স্বাভাবিক জীবনযাপন ঠিক আছে, কিন্তু আপনি ফিল করছেন ইউ আর বিকামিং উইকার, আপনার ওজন, যে জামা কাপড়গুলো পরেছিলেন সেই জামা কাপড়গুলো হঠাৎ করে লুজ হতে শুরু করলো, মানে খুব একটা অল্প সময়ে একটা সিগনিফিকেন্ট ওয়েট লস যদি হয়, টেক কেয়ার, দিস ইজ ওয়ান রেড ফ্ল্যাগ সাইন। নাম্বার 2, আপনার মলত্যাগের সময় প্রত্যেক দিনই কিছু না কিছু অসুবিধা হচ্ছে, এভরিডে ইউ আর ফিলিং প্রবলেম, এভরিডে ব্লাড বেরোচ্ছে, আপনি তাড়াতাড়ি যান। আজকে বেরোলো, 10 দিন, 15 দিন, 1 মাস বেরোয়নি, তারপরে হলো, প্রথমবার আপনি ইগনোর করলেন, কিন্তু দ্বিতীয়বার যখন হচ্ছে আপনি তাড়াতাড়ি যান। আর একটা হচ্ছে অ্যানিমিয়া,
আপনার শরীরে রক্ত নেই, মানে এতদিন ধরে হচ্ছে আপনি বিষয়টা খেয়ালও করতে পারেননি যে কতবার পায়খানা হয়েছে বা কতবার পায়খানার সাথে রক্ত গেছে। হঠাৎ করে জানতে পারলেন আপনার অ্যানিমিয়া, হিমোগ্লোবিন যেটা থাকার কথা কিনা 12 থেকে 14, সেটা হঠাৎ করে কমে গিয়ে 6 হয়ে গেছে। কারণ এটা তো গ্র্যাজুয়াল প্রসেস, অনেক দিন ধরে হয়েছে, সেই সময়টা আপনার মাথায় নেই, কিন্তু অ্যানিমিয়া হয়ে গেছে। কোনো একবার যখনই জানতে পারলেন তখন তো আর ফেলে রাখাই যাবে না, কারণ অ্যানিমিয়ার কারণটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তাহলে এই কটা রেড ফ্ল্যাগ সাইন আমি বলবো, একটা হচ্ছে আনএক্সপ্লেইনড ওয়েট লস, 2 নম্বর হচ্ছে এভরিডে বাওয়েলের সাথে রক্ত বেরোচ্ছে, এবং 3 নম্বর হচ্ছে অ্যানিমিয়া হয়ে গেছে, শরীরে এত রক্ত কম যে সাদা, অন্য কথায় বলতে গেলে। এই তো আমরা জানলাম রেড ফ্ল্যাগগুলো, কিন্তু রেড ফ্ল্যাগ জানার পরেও একটা বড় সমস্যা থেকে যাচ্ছে লজ্জা এবং কতটা ব্যথা লাগবে। এই যে পরীক্ষাগুলো করেন আপনারা, এই যে পরীক্ষাগুলোতে ঠিক কীরকম ব্যথা হয় এবং লজ্জা কাটিয়ে সেটাকে কিভাবে করতে পারে মানুষ, সেইটা যদি একটু বলেন। এখানে এখন তো সবাই ফ্রি অ্যাক্সেস সমস্ত কিছুর, লজ্জা বিষয়টা খুবই ব্যক্তিগত। লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আপনার একটা অসুবিধা হয়েছে, সিমটম হয়েছে, সেটার জন্য আপনি ডাক্তারবাবুর কাছে মতামত নিতে যাবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তারপরের পার্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে একটা প্রাইভেট পার্ট দেখাতে হবে। সেখানে মেয়ে হলে ছেলে ডাক্তারবাবু, বা ছেলে হলে মেয়ে ডাক্তারবাবু যদি হয়, সেক্ষেত্রে ব্যক্তিগত একটা সমস্যা আসতে পারে, কিন্তু আজকের দিনে সেটা আসা উচিত নয়। কারণ অলওয়েজ থার্ড পার্সন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে, অথবা কেউ চাইলে মেল অ্যাটেন্ডেন্টও থাকে, অনেক সময় তার বাড়ির লোকও থাকে, সেখানে সেটাও কোনো বিষয় নয়। এই দুটো জিনিস কাটাতে পারলে আপনার ডায়াগনোসিসটা অ্যাটলিস্ট হবে। সুতরাং এই ভালো জিনিসটার দিকে তাকিয়ে ওই ইনিশিয়াল সাইনেস বা লজ্জা এটা কাটিয়ে ফেলা উচিত। এবং একই সাথে আপনি অনেক প্রশ্ন যেগুলো মনের মধ্যে ঘোরে বিভিন্ন রোগ সম্পর্কে, সেগুলিও যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছেন, ডাক্তারবাবু তো কিছু বলবেন, সেটাতেও তো আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে এবং রোগ নির্ণয়ের সুবিধা হয়, স্ট্রেস রিলিভ হয়। তারপরে স্টেজ হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা হবে। পরীক্ষা নিরীক্ষা এমন কিছু ব্যথার মতো নয়, পুরো পরীক্ষা নিরীক্ষাটাই খুবই সহজ এবং সাধারণ। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে পেইনফুল রক্তপাত এবং পেইনলেসের ক্ষেত্রে তো ব্যথা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পেইনফুলের ক্ষেত্রে পেইন আপনার অলরেডি রয়েছে, সেই অবস্থায় আপনি দেখাতে এসেছেন, সুতরাং আপনাকে এমন কিছু করা হবে না যাতে ওই পেইন আরও বেড়ে যায়। যতক্ষণ না ওই পেইন কমানো হচ্ছে কোনো ওষুধের মাধ্যমে বা সময়, কমার পরেই আপনাকে দেখা হবে। সুতরাং কোনোভাবেই এটা কোনো প্রসিডিওর, কোনো ডাক্তারবাবুর কাছে কোনো প্রসিডিওরই পেইনফুল একদমই নয়। আর কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? পরীক্ষা নিরীক্ষা প্রথম ইন্সপেকশন, আমরা যেটা করি সব সময়, যে আমরা শুধু জায়গাটা দেখি, দেখলেও অনেক কিছু জানা যায়। তারপরের কাজ, আমরা হয়তো চারপাশটা একবার প্যালপেশন করব, জাস্ট হাত দিয়ে একবার দেখা, গ্লাভড হাত অবশ্যই, এইটুকুই দেখা হয়। তারপরে একটা যন্ত্র দিয়ে আমরা পায়খানার রাস্তাটা, যে ওই যে বললাম 2 থেকে 4 সেন্টিমিটার মতো লেংথ, সেই যন্ত্র দিয়ে আমরা ওই পায়খানার রাস্তাটা দেখি। এরপরের স্টেজ হচ্ছে কোলোনোস্কোপি একটা করতে হয়। কোলোনোস্কোপি আর কিছুই নয়, আমরা খালি চোখে দেখলাম, এবার একটা ক্যামেরার মাধ্যমে, যেটা টিউব দিয়ে লম্বা করা আছে, যাতে এই পুরো বৃহদন্ত্রটা বা লার্জ গার্ড বা কোলন সব জায়গাটা দেখতে পারি ভেতর থেকে। সেটার জন্য কিছু প্রসিডিওর আছে, এমন নয় যে যখনই আসলেন তক্ষুনি হয়ে গেল, কারণ আপনার শরীরে ওই লার্জ গার্ডের মধ্যে কোলনে কতটা মল আছে, মল থাকলে তো কিছুই দেখতে পাবো না, সেটা পরিষ্কার করার পরে একটা ডেফিনিট ডেটে কোলোনোস্কোপি করা হয়। এই তো। সুতরাং লজ্জা, এবং সেটাও এখানে কোনো হিন্ড্রান্স নয়, এবং 2 নম্বর বিষয় ব্যথা, সেটাও হয় না। সুতরাং ডাক্তার দেখাতে গেলে কিছুই হয় না, আপনার বরং রোগটা নির্ণয় করা যায় এবং তার চিকিৎসা কি কি হতে পারে সেই বিষয়ে জানা যায়। তাহলে আপনারা শুনে নিলেন, লজ্জা কাটান, ভয় কাটান এবং ডাক্তারবাবুদের উপর আস্থা রাখুন। আজকে আমাদের এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আবার আপনি আমাদের অনেক উপকার করলেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। খুবই ভালো প্রশ্নগুলো, খুব সুন্দর ছিল, এবং উত্তরগুলো যতটা পেরেছি দিতে, আমার দিয়েও খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।